আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে, মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকি যতক্ষণ না আমি ভেতরের কষ্টের শেষ বিন্দুটাও না শেষ হয়ে যায়। তোমার বুকের মাঝে একটু জায়গা দিও আমায়। বিশ্বাস করো, আমার এইটুকু ছাড়া আর কিছুই চাই না। অদ্ভুত, ভারী অদ্ভুত এই অনুভূতি। চোখ কাঁদলেও ঠোঁটে হাসি, কারণ চোখ বন্ধ থাকলেও যে চোখের সামনেই তো তুমি। ভালোবাসি যে, বলতে কোনো লজ্জা নেই, বড্ড ভালোবাসি তোমায় উদ্ভব। তাহলে কথাটা বলতে এত সময় লাগালে কেন? এইটুকু কি তুমি বলতে পারছিলে না উষা? ভালোবাসার স্বীকারোক্তি গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন এক শান্ত সাধারণ নার্সিং ছাত্রী উষা আর অন্যদিকে কড়া দাম্ভিক ডাক্তার উদ্ভবের গল্প। বাবার মৃত্যুর পর লোভী কাকার আশ্রয়ে থাকা অনাথ উষার জীবনে উদ্ভব এসেছিল এক কালবৈশাখী ঝড়ের মতন করে, যাকে গোটা হসপিটাল জম বলে ভয় পায়। সেই রুক্ষ মানুষটাই কখন যেন মায়ায় জড়িয়ে পড়েছিল উষার শান্ত চোখের। কিন্তু উষা সে তো ঘুণাক্ষরেও টের পায়নি তার কড়া স্যারের বুকের ভেতর লুকিয়ে থাকা এই পাগল পাড়া ভালোবাসার কথা। সে নিজেও কি অজান্তে ভালোবেসে ফেলেছিল উদ্ভবকে? আজকের গল্প সেখান থেকেই। ভালোবাসার পথ কি কখনো এতটা সহজ হয় যখন সামনে এসে দাঁড়ায় ষড়যন্ত্র, অপমান আর প্রবল ভুল বোঝাবুঝি? চোখের জল কিভাবে বদলে গেল পরম প্রাপ্তির হাসিতে? সেই রোমাঞ্চকর উত্তরের খোঁজেই চলুন আজ হারিয়ে যাই ভালোবাসার স্বীকারোক্তি 2.0 দুনিয়াতে, শুধু রাতের গল্পে। আর রাতের গল্প মানেই আপনাদের মন ভালো করার গল্প। গার্লস হোস্টেলের বেডে শুয়ে শুয়ে উষা আকাশ পাতাল ভেবে যাচ্ছে। সে তার ভাবনাতে এতটাই মশগুল যে পল্লবী যে কখন রুমে ঢুকে পাশের বেডে বসে তার দিকেই তাকিয়ে আছে সেটা উষা টেরই পায়নি। হঠাৎ ঘোর কাটিয়ে উষা পাশে তাকাতেই প্রথমে চমকে উঠল, তারপর মৃদু হেসে পল্লবীর দিকে তাকিয়ে বলল, কি রে, কতক্ষণ? পল্লবী বিছানায় হেলান দিয়ে শুয়ে বলল, আমি তো অনেকক্ষণ। আমি তো তোর বিচরণ ভূমিতে অবতরণের জন্য শুধু অপেক্ষা করছিলাম। উষা পল্লবীর করা মজাটাকে পাত্তা না দিয়ে হঠাৎ হাই হাই করে চেঁচিয়ে উঠল, এই হচ্ছেটা কি পল্লবী? এই না বাইরে থেকে এসেছিস আর বাইরের জামা কাপড় না পাল্টেই বিছানায় শুয়ে পড়ছিস? উষার হঠাৎ মুড পরিবর্তনটা দেখে পল্লবী বিপাকে পড়ে যায়। মুখটা ছোট করে সে বলে, বাহবা, এই তো দিব্যি ভালো ছিলিস রে। হঠাৎ করে এই ঝনঝনি মাতার রূপটা না নিলেই কি তোর হয় না? উষা বিছানা ছেড়ে উঠে পড়েছে। হাসপাতালে এখন শিফট চেঞ্জ হবে। উষার এই শিফটের ডিউটি আছে। গতবার অসুস্থ হয়ে যাবার পর পল্লবী প্রায় জোর করে টিউশনিতে ছাড়িয়ে দিয়েছিল। উষা, একটা কথা বলবো? বল, এত দোনামোনা করছিস কেন? তুই টিউশনটা ছেড়ে দে, ওটা তোর জন্য ভীষণ বার্ডেন হয়ে যাচ্ছে রে। একে হসপিটালের ডিউটি, তারপরে সেমিস্টারের পড়ার চাপ, তার উপরে তোর শরীরটাও কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। কিন্তু আর কোনো কিন্তু নয় উষা। দেখ, তুই বর্তমানে যা স্টাইপেন্ড পাস তাতে তো তোর দিব্যি চলে যায়। তাছাড়া এই যে আমরা ডিউটি করছি তারও তো একটা অ্যালাওয়েন্স পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো এখন তো তোর দরজাল কাকাও তীর্থবাসী হয়েছেন।
সুতরাং মোটামুটি এখন যা আয় করিস তাতে তোর চলে যাবে। তাহলেই অতিরিক্ত বোঝা কেন নেওয়া বল? এই তো সবে সুস্থ হলি, একটু তো বিশ্রামও নেওয়া প্রয়োজন রে তোর। একা হোস্টেলে থাকতে ভালো লাগে না। এই অজুহাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া 3 দিনের মাথাতেই আবার ডিউটি জয়েন করলি। এর মাঝে আবার টিউশন। এরপর যদি আবার অসুস্থ হয়ে পড়িস তখন কি হবে একবারও ভেবেছিস তুই? তার উপর তুই আবার অ্যানিমিয়াক। শরীরটার দিকে একটু তাকাও অন্তত। পল্লবীর কথাটা শুনে উষা টিউশনিটা ছেড়ে দিয়েছিল। এই বিশাল পৃথিবীতে একা থাকাটা যে কত বড় অভিশাপ তা উষা ভিন্ন আর কেই বা জানে। সেখানে পল্লবীর মতো এমন একজন নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া বন্ধুকে পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। আজকের এই অচেনা পৃথিবীতে যেখানে স্বার্থ ছাড়া কেউ এক বিন্দু অন্যের জন্য ভাবে না, সেখানে পল্লবীর মতো একজন খেয়াল রাখার, কথা বলার মানুষ পাওয়া সৌভাগ্য ব্যতীত আর কি বা বলা যেতে পারে। অবশ্য শুধু যে একজনই উষার খেয়াল রাখে তা কিন্তু নয়, আরেকজনও আছে যে সব সময় উষাকে সবার অলক্ষ্যে থেকে খেয়াল রেখে চলেছে। কথাটা মনে হতেই উষার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। পল্লবী ফ্রেশ হয়ে এসে দেখে উষা আপন মনে হেসে যাচ্ছে। উষা মুচকি মুচকি হাসছে দেখে পল্লবীর মুখেও হাসি ফুটে ওঠে। এই প্রথম পল্লবী উষাকে এতটা হাসি খুশি দেখছে, নইলে মেয়েটার মুখে তো সবসময় একটা বিষাদের ছায়ায় লেপ্টে থাকতো। অথচ দিন কয়েক হলো সেই বিষাদকে যেন উষা অনেকটাই কাটিয়ে উঠেছে। তবে উষাকে মুচকি হাসতে দেখে হঠাৎ পল্লবীর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে একটা খালি বাটি নিয়ে উষার সামনে গিয়ে বলে, 2খানা লাড্ডু তো দেখিনি। উষা তখন নিজের খেয়ালেই মগ্ন ছিল। হঠাৎ এইরকম একটা কথা শুনে খানিকটা ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। হ্যাঁ, লাড্ডু? আমার কাছে লাড্ডু কোথায়? কেন? তোর মনে তো এখন লাড্ডু কিলোয় কিলোয় ফুটছে। পল্লবীর কথাটা বুঝতে একটু সময় নেয় উষা, কিন্তু তারপরেই হাতের কাছে মাথার বালিশটা নিয়ে পল্লবীর পেছনে ছুটতে ছুটতে বলে, তবে রে দুষ্টু মেয়ে, দাঁড়া দাঁড়া বলছি। পল্লবী তখন খোলা দরজা দিয়ে ছুটতে বাইরে চলে গেছে। উষা সেটা দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ডক্টর উদ্ভবের কড়া নির্দেশে প্রতি মাসে একবার করে উষাকে হেলথ চেক আপ করাতে হবে। বিশেষ করে উষার অ্যানিমিয়াটাকে তিনি নিয়ম করে চিকিৎসা করছেন। যদিও উষা একটু অবাকই হয়েছিল প্রথমে যে ডক্টর উদ্ভবের মতো এমন একজন কর্মব্যস্ত মানুষ হঠাৎ তার জন্য কেন এতটা ভাবছেন। উত্তরটা অবশ্য নিজের মনেই একটা তৈরি করে নিয়েছিল উষা। ভেবে নিয়েছিল যে ডক্টর মানুষ, রোগীর সেবায় নিয়োজিত প্রাণ। হয়তো সেই কারণেই স্বাভাবিকভাবেই তার প্রতি প্রণোদিত হয়েছে, অন্য নিশ্চয়ই কিছুই নয়। ভাবতে ভাবতে উষা তৈরি হয়ে নেয়। আজকে আবার তার ব্লাড রিপোর্টটা আসার কথা। কে জানে কপালে কি ঝাড় আছে আজ। গত মাসে ব্লাড রিপোর্ট হাতে পেয়ে ডক্টর উদ্ভবের কাছে ভীষণ বকা খেয়েছিল উষা। এটা কি মিস উষা? আগে আমার ব্লাড রিপোর্ট স্যার। না না না, এটা রিপোর্ট না মাথার মুন্ডু। রক্তে হিমোগ্লোবিনের তো আগেই দফা রফা করে রেখেছিলেন, সেটাকে যা হোক করে ক্রেন নিয়ে টেনে সাথে আনা হয়েছে। এখন ট্রাইগ্লিসারিনেরও এই অবস্থা। না মানে এখন কি গলায় গামছা পরে হাতে ফুল চন্দন নিয়ে সুগারটাকেও ইনভিটেশন জানানোর ইচ্ছে হয়েছে? না মানে ওই আর কি, কি আর ইচ্ছে করে অসুস্থ হয়ে যায় বলুন স্যার। থাক, কি যে বলবো আর কে জানে। আর সাফাই গাইতে হবে না, আপনি রিপোর্টটা নিয়ে নেহা ম্যাডামের কাছে চলে যান। তিনি আপনাকে ডায়েট চার্টটা দিয়ে দেবেন। ইচ্ছে করে কে অসুস্থ হতে চায় কি চায় না সেটা পরের মাসের ব্লাড রিপোর্টেই বলবে। এখন যান, নিজের কাজ করুন। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় উষা বিড়বিড়িয়ে বলে,
নিজের কাজটাই তো করছিলাম, রিপোর্ট পেয়ে ডেকে এনে ঝাড়লো। কি আজব রে বাবা। ডক্টর উদ্ভব সবটা শুনেও মুখে কিছু বলল না, শুধু মুচকি মুচকি হেসে মনে মনে বলল, উষা, তুমি তো জানোই না যে তুমি কখন আমার কাছে এতটা আপন হয়ে উঠেছ। আর নিজের আপনজনকে খেয়াল রাখার এইটুকু অধিকার নিশ্চয়ই আমার ফলানোর অধিকার আছে। আমি তোমার ওপর তাই অধিকার ফলাচ্ছি, কারণ আমার এই মন জুড়ে শুধু তুমিই তো আছো। আর এই মনটাকে খেয়াল রাখার দায়িত্ব, কর্তব্য আমার, বুঝলে? তাই তুমি যতই রাগ করো, অভিমান করো, আমি তোমাকে এভাবেই আগলে রাখবো আজীবন। দিন কয়েক পরের কথা। উষা তখন আউটডোর কেবিনে ডক্টর সিনহা পেশেন্টদের সামলাচ্ছিল। ডক্টর সিনহা একটু ভীতু ধরনের মানুষ, বয়সও প্রায় 60-এর কাছাকাছি। অতিরিক্ত হই হট্টগোল ভিড় দেখলে তিনি প্যানিক করে যান। তার একমাত্র ভরসা হলো উষা। সপ্তাহে 2 দিন তার আউটডোর থাকে। এই 2 দিন উষাকে আউটডোরে কাজ রাখতেই হয়। আজ ডক্টর সিনহার আউটডোর চেম্বার, আজও সেই উপচে পড়া ভিড়। 2 দিন হলো গরমটা পড়েছে ভীষণ। ভিড় সামলাতে গিয়ে উষাও হেস্ত নেস্ত হয়ে যাচ্ছে একেবারে। একেই ভীষণ গরম, তার উপর এত ভিড়। আগের দিন নাইট ডিউটি করে আজ সকালে আবার আউটডোরে ডিউটি। হঠাৎই উষার মাথাটা চক্কর দিয়ে ওঠে। টাল সামলাতে না পেরে উষা পড়েই যাচ্ছিল, হঠাৎ কেউ যেন হাত বাড়িয়ে তাকে ধরে ফেলে। কি হচ্ছে এটা? এই মাত্র তো সুস্থ হলেন, এর মধ্যে আবার অসুস্থ হওয়ার একটা ঝিনচাক প্ল্যান বানিয়ে ফেলেছেন না? বলি, এটা হাসপাতাল, আপনার কাকার বাড়ি নয় যে আপনার সেবা করার জন্য লোক থাকবে। ডিসকাস্টিং। একটা কর্কশ গলায় এমন রূঢ় কঠিন কথাগুলো শুনে উষা কথকের মুখের দিকে তাকায়। ডক্টর উদ্ভব। এমন কটু শব্দ একমাত্র এই মানুষটার মুখ থেকে বেরোতে পারে। উষার চোখ দুটো জলে উপচে পড়ল। শরীরটা আজ সত্যিই তার ভালো নেই। ডক্টর সিনহার জন্যই আজ আউটডোরের ডিউটিটা করছে সে। বয়স্ক মানুষটা যে এক উষা ছাড়া আর কাউকেই ভরসা করতে পারেন না। উষার মাথাটা আবার টলে ওঠে। ডক্টর উদ্ভব শক্ত হাতে উষাকে ধরে কেবিনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় হাঁক দিয়ে বলে, এইদিকে কে আছো? এখানে একজন সিস্টারকে ডেকে দাও তো, আর একজন ওয়ার্ড বয়কেও ডাকো এই সব ভিড় সামলানোর জন্যে। কথাটা বলে কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে উষাকে নিয়ে ডক্টর উদ্ভব সোজা কেবিনের দিকে এগিয়ে যায়। ততক্ষণে ডক্টর সিনহার আউটডোরে একজন নার্স এবং একজন ওয়ার্ড বয় গিয়ে পেশেন্টদের পুরো ভিড়টা সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। ডক্টর উদ্ভবের কেবিনের দিকে যেতে যেতে ম্লান স্বরে উষা বলে, কেন করলে না মনটা ডক্টর? সবাই কি ভাবলো বলুন তো? সোমবারের এই ব্যস্ত আউটডোরের মধ্যে হাসপাতালের স্টাফরা নিজেরাই নিজেদের মুখ দেখতে পায় না। এত সময় কোথায়? আর তারা এই সামান্য ঘটনাকে দেখবেন? এই সোজা চলুন কেবিনে, আপনাকে দেখছি এখন থেকে বেঁধে রাখতে হবে মনে হচ্ছে। কিন্তু স্যার, আমাকে ওইরকম ভাবে ওখান থেকে টানতে টানতে নিয়ে এলেন কেন? কারণ ওখানে থাকলে তোমার কি হতো তা আমি জানি না, তবে আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যেত মিস উষা। কথাটা অবশ্য উষার কানে গেল না। নিজের অজান্তে এসে ডক্টর উদ্ভবের কাঁধে মাথাটা এলিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। ডক্টর উদ্ভবও উষার মাথায় আলতো চুমু খেয়ে খুব ধীর স্বরে বলে, দুষ্টু বাচ্চাদের একটু কড়া হাতে শাসন করতে হয়, তাই এই শাসনটা তোমার প্রয়োজন ছিল, বুঝলে? বলে আবারও উষার মাথায় ঠোঁট ছোঁয়ালো ডক্টর উদ্ভব। হাসপাতালের এই করিডোরটায় এই সময় একটু ফাঁকাই থাকে, তাই ডক্টর উদ্ভব এবং উষার এই আন্তরিক অভিব্যক্তির এক অপার শূন্যতা এবং নিদারুণ একাকী সময় ছাড়া আর কেউই সাক্ষী ছিল না। উষাকে সেদিন একদিনের অবজারভেশনে রেখেছিল ডক্টর উদ্ভব। উষার প্রেশারটা মারাত্মকভাবে উপর নিচ করছিল। একেই দুর্বল শরীর,
তার উপরে অত গরম এবং পেশেন্টদের উপচে পড়া ভিড়, সব মিলিয়ে উষা আর নিজেকে সামলাতেই পারেনি। তবে সে সুস্থ হয়ে উঠেছিল খুব তাড়াতাড়ি। সেটা দেখে ডক্টর উদ্ভব বেশ খুশি হয়ে মনে মনে বলেছিল, ওকে, দ্যাটস লাইক মাই ফাইটার গার্ল। উষার সামনে লড়াইটা যে বড্ড কঠিন। হয়তো সব সময় আমি তোমার পাশে থাকতে পারবো না, সেই সময় যে তোমাকে নিজেই লড়তে হবে, আর তার জন্য তোমাকে সুস্থও থাকতে হবে। আমি তো আছি, আমি তো থাকবোই সব সময়। দিন কয়েক পরের কথা। এর মাঝে ডক্টর উদ্ভব বেশ কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন। ডক্টর উদ্ভব হাসপাতালে কদিন না আসায় হাসপাতালের স্টাফরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। উষাও যেন মনে মনে একটু স্বস্তি পেয়েছিল। আজকে উষার অফ ডিউটি। হোস্টেলের ঘরে নিজের বিছানায় আধশোয়া হয়ে উষা একটা ইন্টারন্যাশনাল নার্সিং জার্নাল পড়ছিল। জেসিকা ম্যাম উষার পড়াশোনার প্রতি আগ্রহের কথা জানেন, তাই মাঝে মাঝে তাকে দু একটা রিইস্যু জার্নাল দিয়ে দেন। উষা মনোযোগ দিয়ে সেটাই পড়ছিল। আর মাস দুয়েক পরেই নার্সিংয়ের 3য় বর্ষের পরীক্ষা। ব্যাস, আর একটা বছর, তারপরেই এই এত বছরের একনিষ্ঠ অধ্যাবসায়ের ফলপ্রাপ্তি হবে তার। সে একজন নার্স হয়ে উঠবে। তবে যে নার্সিংটাও উষা করবে বলে ঠিক করে ফেলেছে, পড়ার মাঝেই এইসব ভাবনারা উষার চিন্তায় এসে জড়ো হয়। ঠিক এমন সময় পল্লবী দরাম করে দরজা খুলে তার স্বভাবোচিত হুড়মুড়ানো ভঙ্গিতে ঘরে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর বিছানার পাশে রাখা জলের বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে জল খায়। দৃশ্যটা দেখে উষা সোজা হয়ে বসে ভ্রু জোড়া কুঁচকে একটু শাসনের স্বরে বলে, এই, তুই কি রে পল্লবী? 2 দিন পর একজন প্রফেশনাল নার্স হবি, আর এই সামান্য কথাটা জানিস না যে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে এসেই ঢকঢক করে জল খেতে নি? সেটা সোজা গিয়ে হার্টে এফেক্ট করে। আগে একটু বস, শান্ত হ, তারপর না হয় জলটা খা। না, আগেই এসে ধুমধারাক্কা করে। পল্লবী জলের বোতলটা হাতে নিয়ে উষার দিকেই হাঁ করে তাকিয়ে রইল। পল্লবীকে ওরকম তাকিয়ে থাকতে দেখে উষা চোখ দুটো ছোট ছোট করে বলে, কি হলো? এমন প্যাঁচার মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? না, মানে ভাবছিলাম একটা মানুষের প্রভাব ঠিক কতটা সাংঘাতিক হলে সেই মানুষটার অনুপস্থিতিও তার উপস্থিতির জানান দেয়। উষা হাত থেকে জার্নালটা পাশে রেখে পল্লবীর দিকে ভালো করে তাকিয়ে গভীর স্বরে বলে, প্রেমে পড়েছিস বুঝি? পাগল নাকি? কেউ কি জেনে বুঝে কুয়োতে ঝাঁপ দেয়? বন্ধুবর, প্রেম হলো এমন এক মায়াজাল যা না তোকে বাঁচতে দেবে, না তোকে মরতে দেবে, না তোকে জড়িয়ে পড়তে দেবে, না তোকে মায়া কাটিয়ে বেরিয়ে আসতে দেবে। প্রেম এমন এক অদৃশ্য আবেগ যা শ্বাসের মতো করে রক্তে মিশে যাবে, কিন্তু দীর্ঘশ্বাসের নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসবে। যে একবার প্রেম করেছে রে, তার কপাল সহ জীবনটা একেবারে গ্যারেন্টি নিয়ে পুড়েছে। তবে এটাও ঠিক, যে সোনা যত পড়ে ততই সে খাঁটি হয়। ওই, ঠিক করে বলতো, সকাল সকাল কি ভাংঠাং জাতীয় কিছু খেয়ে এসেছিস, নাকি সরাসরি পেট গরম হয়েছে? বলতো, আমার কাছে পেপটাইড, মেট্রোজেল সব রাখা আছে, চিন্তা নেই, এক বেলার মধ্যেই পেট ধরে যাবে। ওই কারণেই তো বললাম, অনুপস্থিতিও উপস্থিতির জানান দেয়, আর তুই হলি সেটাই। আমি আবার কার অনুপস্থিতির জানান দিলাম? কেন? ডক্টর উদ্ভবের। দিন দিন তোর কথাবার্তা ডক্টর উদ্ভবের মতোই কাঠখোট্টা হয়ে যাচ্ছে। ভদ্রলোক যে এতদিন ধরে হাসপাতালে নেই, সেই অভাবটা তুই একদিনও অনুভব হতে দিসনি। আমি আবার কখন উদ্ভব হয়ে গেলাম? ডক্টর উদ্ভব থেকে শুধু উদ্ভব। নাইস, ভেরি নাইস। তা বন্ধুবর, কদ্দূর জল গড়িয়েছে? বাজে বকা বন্ধ কর। আমি কবে ডক্টর উদ্ভবের মতো ব্যবহার করলাম সেটা বল। কেন? এই তো সেদিন ওটির বাইরে পেশেন্ট পার্টিরা কি একটা বিষয় নিয়ে যেন হট্টগোল করছিল, তুই এসে সবাইকে এমন ধমক দিলি যে সুরসুর করে ভিড় পাতলা হয়ে গেল। ওটাকে ডিসিপ্লিন মেনটেন করা বলে, আর ডিসিপ্লিন মেনটেন করতে হলে শাউট থেরাপি দিয়ে হয়। বেঁচে থাক মা, তুই আর তোর থেরাপি। দেখ, তোর সাথে বকবক করতে গিয়ে যেটা বলতে এলাম সেটাই বলা হলো না। হ্যাঁ বল, শুনছি। আমার কাছে একটা ভালো খবর আছে, আর একটা খারাপ খবরও আছে। কোনটা আগে শুনবি? তোর খারাপ খবরগুলো বড্ড বেশি খারাপ হয়, তুই বরং ভালো খবরটাই আগে বল।
ভালো খবরটা হলো ডিপিএস এর ফাউন্ডেশন ডে আসছে। এই বছর ডিপিএস 150 বছরে পা রাখছে, তাই এবার ফাউন্ডেশন ডেটা বেশ ফাটাফাটিভাবেই পালন করা হবে। এবার খারাপ খবরটা শুনি। ডক্টর উদ্ভব পরশুই ফিরে আসছেন। ভগবান যে কেন আমার কপালে সুখের স্থায়িত্বটা বেশিক্ষণের জন্য দেননি, ধুর, কে জানে। বেশ তো একটু আনন্দে দিন কাটাচ্ছিলাম, সহ্য হলো না, আবার সেই যমরাজকে পাঠিয়ে দিচ্ছে। হে ভগবান, আমার দেওয়া প্রসাদে কি কিছু কম হচ্ছিল যে বারবার তুমি আমাকে এত ফ্রিতে উৎকণ্ঠা দাও? ভাল লাগে না। পল্লবীর কথা বলার ভঙ্গিতে উষা আবার হেসে ওঠে, তবে এই হাসিটা একটু অন্যরকম। এই হাসিতে যেন বহু অপেক্ষিত কারোর আগমনের সুসংবাদ রয়েছে। আজ উষার নাইট ডিউটি। রাতের রাউন্ড সেরে উষা স্টাফরুমের দিকেই যাচ্ছিল, ঠিক তখনই তার কানে এলো একটা ভীষণ চেনা কণ্ঠস্বর। जिंदगी ना जाने कितने रंग दिखाती है, रंग में ढल जाओ तो रंगीन हो, वरना सब बेरंग कर जाती है। কণ্ঠটা শুনে উষা কিছুক্ষণের জন্য থমকে যায়। মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে উষার। সামনের কেবিনটাই তো ডক্টর উদ্ভবের। উষা একটু এগিয়ে যেতেই দেখে কেবিনের দরজাটা হালকা ফাঁক হয়ে আছে এবং সেই ফাঁক দিয়ে ডক্টর উদ্ভবকে দেখা যাচ্ছে। তিনি পেছন ঘুরে আছেন, হাতে ফ্রেমবন্দি কারোর ছবি। এত দূর থেকে ছবিটা দেখে উষা শুধু বুঝতে পারল যে ওটা কোনো মেয়ের ছবি। হঠাৎ উষা লক্ষ্য করল যে ডক্টর উদ্ভবের পিঠটা যেন একটু একটু করে কাঁপছে। উদ্ভব কি কাঁদছে? কিন্তু কেন কাঁদছে সে? আর ওই মেয়েটা কি? নিশ্চয়ই কাছের কেউ হবে, নইলে উদ্ভব ওই কথাগুলো কেনই বা বলতো, আর কাঁদতই বা কেন? আমি কি তবে বেশি কিছু ভাবছি? উদ্ভবের জীবনে কি তবে অন্য কেউ আছে? কথাগুলো ভাবতে ভাবতেই উষার চোখ দুটো ছলছলিয়ে ওঠে। উষা আর দাঁড়ায় না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলটা মুছে উষা দ্রুত সেখান থেকে সরে আসে। উষার আজ জেনারেল ওয়ার্ডে ডিউটি। পেশেন্টদের ওষুধ দিয়ে সে প্রতিটা পেশেন্টের বেডের সামনে ক্লিপ করে রাখা ডেইলি রিপোর্টগুলোতে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। পেশেন্টরা কেউ ঘুমাচ্ছেন, কেউ বা জেগে আছেন। এক দুজন আয়ার সাহায্য নিয়ে হাঁটা চলার চেষ্টা করছে। এই সময় ভিজিটিং আওয়াজ থাকে না। উষা মনোযোগ দিয়ে কাজ করছিল, তাই টের পায়নি যে ডক্টর উদ্ভব কখন পায়ে পায়ে ওয়ার্ডে ঢুকে ঠিক উষার পেছনে এসে দাঁড়িয়েছে। উষাকে এক মনে কাজ করতে দেখে ডক্টর উদ্ভবের মনে একটা দুষ্টু বুদ্ধি চাপে। সে যথাসম্ভব উষার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে গিয়ে কণ্ঠটাকে যতটা সম্ভব গম্ভীর করে বলে, এটা কি করছেন মিস উষা? উষা ডক্টর উদ্ভবের আশাটা একেবারেই টের পায়নি। ওয়ার্ডের ভেতরেও ঠিক পিন ড্রপ সাইলেন্স না থাকলেও মোটামুটি শান্ত নিস্তব্ধ পরিবেশ। এমন একটা পরিবেশে হঠাৎ এমন একটা গমগমে গম্ভীর আওয়াজ শুনে উষা প্রচণ্ড ভয় পেয়ে চমকে ওঠে, প্রায় পড়েই যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ডক্টর উদ্ভব হাত বাড়িয়ে উষাকে ধরে নেয়। উষা এতটাই চমকে গিয়েছিল যে তার গলা দিয়ে কোনো স্বরই বেরোয় না। চোখের সামনে ডক্টর উদ্ভবকে দেখে উষা কিছুক্ষণ বিহ্বল হয়ে তাকিয়ে থাকে। দৃশ্যটা এক দুজন পেশেন্টের চোখ এড়ায় না। ডক্টর উদ্ভব ওয়ার্ডে ঢোকা খোলা দরজার আড়াল করে দাঁড়িয়েছিল, তাই ওই দুই পেশেন্ট ছাড়া বাইরে বা ওয়ার্ডের ভেতর থেকে কেউ ওদের দুজনের এই ক্ষণকালের অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হতে পারেনি। উষা আর উদ্ভব কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে ছিল তাহা তারা নিজেরাও জানে না। হঠাৎ বাইরে কারোর কাশির শব্দ শুনে উদ্ভব উষাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। ঠিক এমন সময় পল্লবী হন্তদন্ত হয়ে ঢোকে। শোন না উষা, তুই ডক্টর উদ্ভবকে কোথাও দেখেছিস রে? গোটা হাসপাতালের ফ্লোর আগা পাঁচতলা ঝেঁটে ফেললাম, অথচ ভদ্রলোকের কোনো পাত্তা নেই, যেন কর্পূর হয়ে কোথাও একটা উবে গেছে। আর ওদিকে মেট্রন ম্যাডাম আমার মাথা খেয়ে নিচ্ছে ডক্টর উদ্ভবকে ইমিডিয়েটলি খবর দেওয়ার জন্য। এখন এই ভদ্রলোককে কোথায় খুঁজি বলতো?
চোখটা তুলে সামনে তাকিয়ে দেখলে আপনি ঠিকই আমাকে খুঁজে পাবেন, মিস পল্লবী। ডক্টর উদ্ভব যে তফাতে দাঁড়িয়ে আছে সেটা পল্লবী নিজের বেখেয়ালে লক্ষ্যই করেনি। পল্লবী থতমত খেয়ে বলে, ও স্যার, আপনি এখানেই আছেন? আমি দেখতে পাইনি। আপনাকে মেট্রন ম্যাডাম খুঁজছিলেন। ওকে, আমি দেখে নিচ্ছি। ডক্টর উদ্ভব ওয়ার্ড থেকে বেরিয়ে গেলে পল্লবী একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা, সত্যি একটা আস্ত জমরাজ বটে। বলছে না হালুম বলছে, সত্যি বাবা বোঝা মুশকিল। উষার অবশ্য এসব কথা কিছুই কানে যায় না। সে ডক্টর উদ্ভবের চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে এবং মনে মনে বলে, ए नूरे नजर, बस इतना ही मेहरबान होना जिस दर्द की गलियों से अब मैं गुजर रही हूँ, उस गलियों से कभी उनको भी गुजरने देना। উষাকে আনমনে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে পল্লবী তাকে একটা ঠেলা দিয়ে বলে, ও হ্যাঁ, যা বলছিলাম, এই জমরাজটা না সব ভুলিয়ে দেয়। শোন, বিকেলের ডিউটির পর তৈরি হয়ে থাকিস, একটু দোকানে যাব। দোকানে কেন? বারে, পরশু ফাউন্ডেশন ডে, একটু কেনাকাটা করবো না? নিদেন পক্ষে একটা শাড়ি অথবা চুড়িদার। তবে ওই কথাই রইলো, তৈরি হয়ে থাকবি কিন্তু। বলে আর কোনো উত্তরে অপেক্ষা না করেই পল্লবী যেমন টাইফুনের গতিতে ওয়ার্ডে ঢুকেছিল ঠিক সেই গতিতেই বেরিয়ে গেল। উষা জানে পল্লবী যখন একবার ভেবে নিয়েছে যে তাকে সঙ্গে নিয়ে বেরোবে, তখন পরিস্থিতি যাই থাকুক না কেন সে বেরোবেই। তাই ইচ্ছে না থাকলেও উষা কেনাকাটা করার জন্য রাজি হয়ে যায়। মেট্রন অনিশাদি একটা মোটা ফাইল ঘাঁটছিলেন। ঠিক এমন সময় দরজায় টোকা পড়তে তিনি বলেন, ইয়েস, কাম ইন। দরজাটা সামান্য ঠেলে দরজার পাঁক দিয়ে মাথাটা একটু গলিয়ে ডক্টর উদ্ভব বলে, আমি কি আসতে পারি মেট্রন ম্যাম? উদ্ভব, মাই বয়, কাম ইন ডিয়ার। কেমন আছো? শম্ভিকের শারীরিক অবস্থার কি কিছু উন্নতি হলো? আমি ভালো আছি, আর বাবাও মোটামুটি আছেন আর কি। তাছাড়া বয়স তো হয়েছে, সেটা লেগেই আছে আর কি। তোমার কথা কয়েকবার জিজ্ঞেস করেছেন, একবার সময় করে দেখতে যেও। আচ্ছা, তুমি কি আমার খোঁজ করছিলে? হ্যাঁ, আসলে আর দুদিন পরেই তো ডিপিএস এর 150তম ফাউন্ডেশন ডে। 3 বছর আগে এমনই একটা দিনই তো দীপশিখা, তারপরেই তো শম্ভিক অসুস্থ হয়ে পড়ল, আর ফাউন্ডেশন ডে পালন করাটাই বন্ধ হয়ে গেল। দীপশিখা আজ বেঁচে থাকলে 25-এ পা দিত। কথাটা বলতে গিয়ে অনিশাদি ফুঁপিয়ে উঠলেন। ভিজে উঠল ডক্টর উদ্ভবের চোখ দুটো। নিজেকে সম্বরণ করে রুমালে চোখ মুছে অনিশা আবার বললেন, 3টে বছর পর ডিপিএসে আবার ফাউন্ডেশন ডে পালিত হচ্ছে, তাই আমি চাইছিলাম এইবারের এই গুরু দায়িত্বটা তুমি নাও। তবে আমার মনে হয় যদি হাসপাতালের কিছু স্টাফ এই কাজে তোমাকে সাহায্য করে তাহলে ভালো হয়। বাহ, এ তো ভীষণ ভালো খবর আর ভীষণ ভালো একটা প্রস্তাব। ওদের জানা প্রয়োজন যে একটা ইনস্টিটিউশন কিভাবে এত বড় একটা হাসপাতালে পরিণত হলো। বিকেলে কেনাকাটা করে আসার পথে উষারা রাতের খাবার হিসেবে চিকেন ভর্তা এবং রুটি নিয়ে এসেছিল। রাতের খাবার খেয়ে তারা শোবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় ওয়ার্ডেন ম্যাম তাদের দরজায় টোকা দিলেন। উষা, পল্লবী, উষা, পল্লবী, তোমরা কি শুয়ে পড়েছো? না না ম্যাম, আসুন না, ভেতরে আসুন। এত রাতে তোমাদেরকে ডাকার জন্য আমি দুঃখিত। আসলে জরুরি কারণ না থাকলে আমি আসতাম না। সে তো আমরা জানি ম্যাম, বলুন না কি বলতে চাইছেন। তোমরা তো জানো যে আগামী পরশুদিন ডিপিএস এর ফাউন্ডেশন ডে, আর এবছর ডিপিএস 150 বছরে পা রেখেছে। তাই গভর্নিং বডি চাইছেন যে হসপিটালের স্টাফরাও যেন ফাউন্ডেশন ডের প্রিপারেশনের অন্তর্ভুক্ত হয়। তাই আগামী থেকে 2 দিন তোমাদের দুজনেরই ডিউটি অফ। তোমরা দুজন ফাউন্ডেশন ডের প্রিপারেশনে আগামীকাল থেকেই ডক্টর উদ্ভবের সাথে কাজ করবে, ওকে? কথাটা বলে ওয়ার্ডেন ম্যাম চলে গেলেন। পল্লবী ধপ করে বিছানায় বসে বলে, হে ভগবান,
এটা কেমন মজা করলে? না মানে তোমার তো লীলার শেষ নেই সেটা জানি, কিন্তু এই ধরনের লীলাগুলো ঠিক না করলেই কি নয়? তোমার লীলার দেখার চক্করে ওই হালুম যমরাজের সাথে কাজ করতে গিয়ে আমার না ভবলীলা সাঙ্গ হয়ে যায়। এমনিতে দিনে একবার কথা বলতে গেলে আমার পিলে চমকে ওঠে, তার মধ্যে সারাটা দিন ওই গোমড়া মুখোর সাথে কাটানো। মাগো, একটু প্রাণের সাহসের সাপ্লাইটা দিতে থাকো ঠাকুর। উষা পল্লবীর কাজ কারবার দেখে হেসে ওঠে। দুজনে আর দেরি না করে শুয়ে পড়ে। রাত তখন অনেক। উষার চোখে ঘুমের লেশ মাত্র নেই। কোথাও বোধহয় বৃষ্টি হয়েছে। খোলা জানলা দিয়ে শিরশির করে একটা হিমেল বাতাস ঘরের ভেতরে ঢুকে ঘরটাকে বেশ ঠান্ডা করে দিচ্ছে। উষা বিছানায় উঠে বসে। পাশের খাটে পল্লবী অঘরে ঘুমাচ্ছে। উষা টেবিল ল্যাম্পটা জেলে ডায়েরিটা টেনে নেয়। তার বুকের ভেতরে যেন এক ভীষণ ঝড় তোলপাড় করে দিচ্ছে। উষার চোখ দুটো ছলছলিয়ে ওঠে। এক অব্যক্ত যন্ত্রণা তার দুগাল বেয়ে গড়িয়ে পড়ে। উষা লেখে, বেশ তো ছিলে অপরিচিত, বেশ তো ছিল হিসেবে সম্পর্ক, বেশ তো ছিলাম আমি, কারণ তুমি যে তখনও অপরিচিত। অজান্তেই কাছে এলে, অজান্তেই আমার থেকে আমার সবটুকু নিয়ে নিলে। আর আমি যেন সেই নৌকো, যার কোনো মাঝি নেই, যার কোনো যাত্রী নেই, যার নেই কোনো পাটাতন, ভগ্ন রিক্ত জর্জরিত পরিত্যক্ত এক কাঠের কাঠামো, কোনো এক শূন্য ঘাটে, শূন্য চারপাশে একাকী বাধা দিশাহীন চিত্রপট। বেশ তো ছিলাম অপরিচিত, কেনই বা হলে আমার এতটা পরিচিত? কলমটা থামিয়ে উষা ফুঁপিয়ে কেঁদে ওঠে। পরদিন একটা রুমে ডক্টর উদ্ভব উষা এবং পল্লবীকে ডাকে। তারা দুজন সেখানে গিয়ে দেখে যে ওখানে আরও দুজন রয়েছে। একজন হলেন স্টাফ নার্স সিস্টার অর্চনা এবং আরেকজন হলেন ফ্লোর অফিসার মিস সুমনা দস্তিদার। দুজন মধ্যবয়স্কা। প্রায় আধ ঘন্টা আলোচনার পর ডক্টর উদ্ভব সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন। সেই অনুযায়ী সবাই ফাউন্ডেশন ডের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে চলে এলো ফাউন্ডেশন ডে। রঙিন ফুলের সাজসজ্জায় ডিপিএসকে আলাদা করে হাসপাতাল বলে চেনা যাচ্ছে না। হাসপাতালের স্টাফরা তো বটেই, পেশেন্টরাও খুব খুশি। আজ তাদেরকেও স্পেশাল ট্রিট দেওয়া হয়েছে। হৈহট্টগোল, আনন্দ উৎসব এবং খাওয়া দাওয়ার পর মেট্রন অনিশাদি সবার সামনে এসে বললেন, এই হাসপাতালের সাথে আমার সম্পর্ক শুধু পেশাদারিত্বের নয়, এর সাথে আমার সম্পর্ক প্রতিটা রক্তবিন্দুর, প্রতিটা শ্বেত বিন্দুর। তোমরা সবাই আমার একটা পরিচয় জানো, যে আমি জিপিএসের জেনারেল ওয়ার্ডের মেট্রন। তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি সম্পর্কে ডক্টর উদ্ভবের পিসি হই। 3 বছর আগে এই এমনই একটা দিনে আমার একমাত্র মেয়ে দীপশিখা এই হাসপাতালেই মারা যায়। দীপশিখা আমার মেয়ে হলেও সে আমার ভাই ডক্টর শম্ভিকের কাছে ছিল কন্যাতুল্য এবং উদ্ভবের একমাত্র বন্ধু। দীপশিখার হঠাৎ মৃত্যু আমাদের সকলকে নিঃস্ব করে দিয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল ফাউন্ডেশন ডে উদযাপন করা। মেয়েটা যে এত অল্প সময়ের জন্য আমাদের কাছে এসেছিল তা আমরা কেউই বুঝতে পারিনি। পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তারপর অ্যাপেন্ডিক্সটা যে কী করে যেন ব্লাস্ট হয়ে গেল, তারপরেই কথাগুলো বলতে গিয়ে অনিশাদির গলা বুঝে আসে। ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি। উষা গিয়ে অনিশাদিকে একটা হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, কাঁদবেন না ম্যাম, আমরা তো সবাই আপনার দীপশিখার মতন। ভাবুন না যে আমাদের মধ্যেই আপনার মেয়ে এখনো বেঁচে আছে। অনিশাদিকে সেখান থেকে সরিয়ে নিয়ে কেবিন দিয়ে আসার সময় টেবিলে একটা ছবি দেখতে পেয়ে উষা সেদিকে তাকিয়ে থাকে। সেটা লক্ষ্য করে অনিশাদি বলেন, আমার মেয়ে দীপশিখা।
উষা আর কিছু বলে না। সেদিন রাতে ডক্টর উদ্ভবের হাতে এই মেয়েটারই ছবি দেখেছিল উষা। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে খুব লজ্জিত বোধ করে উষা। প্রথমেই ফাউন্ডেশন ডে যেখানে পালিত হচ্ছিল সেখানে গিয়ে ডক্টর উদ্ভবের খোঁজ করে, কিন্তু যখন সেখানে কেউ ছিল না, ক্যাটারিং এর লোকেরা তখন সবকিছু গুছিয়ে নিচ্ছিল। উদ্ভবকে খুঁজতে খুঁজতে হাসপাতালের ছাদে চলে আসে উষা। ছাদের দরজা খোলা, দুরু দুরু বুকে ছাদে আসে সে। ছাদটা বেশ বড়, তাদের কার্নিশ ঘেঁষে দেওয়াল ওঠানো। ডান দিকে একটা ছোট ঘরের মতো বানানো আছে। ঘরটায় দরজা জানলা কিছু নেই, শুধু কাঠামোটুকুই আছে। উষার কি মনে হতে সেদিকে এগিয়ে যেতেই কারোর চাপা কান্না তার কানে আসে। ভালো করে ঘরের ভেতরটা দেখতেই সেখানে ডক্টর উদ্ভবকে দেখতে পায় সে। ডক্টর উদ্ভব কাঁদছেন। একজন দাপুটে ডক্টর, যার মেজাজে গোটা হাসপাতাল থরহরিকম্প হয়ে থাকে, সেই ডক্টর এখানে শিশুর মতো কেঁদে যাচ্ছেন। উষা একটু ভাবে, তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে উদ্ভবের কাঁধে হাত রাখে। ডক্টর উদ্ভব, খুব ভালো লাগছে তাই না উষা? আমাকে কাঁদতে দেখে তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না? না না, এ কি বলছেন আপনি? আমি এমনটা কেন ভাববো বলুন? আমি তো বরং আপনাকে খুঁজছিলাম। তুমি আমাকে খুঁজছিলেন কেন? হ্যাঁ, মানে ওই আর কি, আসলে একটা বিষয়ে ভুল বুঝেছিলাম, সেটাই। আচ্ছা, আমি আসছি। কথাটা বলেই উষা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে গেলে উদ্ভব চট করে তার হাতটা চেপে ধরে বলে, পালাচ্ছ যে বড়, আগে বলে যাও যে কি ভুল ভেবেছিলে। উষা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। কি বলবে সে এবার? উদ্ভব এবার উষার একেবারে কাছে এসে বলে, উষা, তোমায় ভালোবাসি। জানি না কবে তুমি আমার এই হৃদয়ের সবটুকু দখল করে নিয়েছ, কিন্তু এখন যে তুমি ছাড়া আমি আর কিছুই বুঝি না। উষা সেদিন কিছু বলতে পারে না, শুধু নীরবে চোখের জল ফেলেছিল। দিন কয়েক পরের কথা। পল্লবী আজকাল একটা জিনিস বেশ লক্ষ্য করেছে, যে উষা কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে গেছে। পল্লবী তাকে যতই হাসানোর চেষ্টা করুক না কেন, উষা যেন কিছুতেই হাসতে পারে না। ব্যাপারটা নিয়ে একটু খোঁজ করার জন্যই একদিন পল্লবী উষার অনুপস্থিতিতে তার ডায়েরিটা খোলে। ডায়েরিটার কয়েক পাতা উল্টাতেই একটা জায়গায় পল্লবী দেখতে পায় যে উষা লিখেছে, ভালোবাসাটা কি অন্যায়? ভালোবাসলে কি সেখানে ভালোবাসার মানুষটাকে সময়ের অর্থের দাঁড়িপাল্লায় মেপে নিতে হয়? কিন্তু আমি যে মাপতে জানি না, আমি যে শুধু ভালোবাসতেই জানি। রোজ চেষ্টা করি তোমাকে ভুলে যেতে, কিন্তু রোজ তুমি আরো বেশি করে আমার হৃদয় দখল করে নিচ্ছ। কেন ওই চোখ দুটো থেকে আমি নিজের দৃষ্টি সরাতে পারি না? কেন ওই মুখের দিকে তাকালে আমি অবুঝ হয়ে পড়ি? কেন তুমি রক্তবিন্দু হয়ে মিশে আছো আমার প্রতিটা ধমনী শিরায়? কেন আমি ভালোবাসতে গেলাম তোমায়, বেশ তো ছিলাম, একা, চাপা। কেন এলে তুমি আমার জীবনে? আমি যে কখনো তোমাকে নিজের করেও রাখতে পারবো না। এর থেকে তো নিঃস্ব হয়ে যাওয়া যে অনেক সহজ। পল্লবীর আর কিছু বুঝতে বাকি থাকে না, কিন্তু তবুও সবটা উষার মুখ থেকে শুনতে হবে। কারণ একটা অদ্ভুত যন্ত্রণা উষার চোখে মুখে যেন দিন দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। শুধু ভালোই যদি বাসতো তাহলে তো এমনটা হতো না, নিশ্চয়ই আরো কিছু হয়েছে। একদিন পল্লবী থাকতে না পেরে উষাকে জিজ্ঞেস করে, এই, এদিকে আয় তো উষা। বল, তাড়াতাড়ি, আমাকে পড়তে বসতে হবে। অনেক পড়েছিস, আর পড়তে হবে না। এত পড়লে বইগুলো কি পড়বে? হ্যাঁ, কি বললি?
বইগুলো কি পড়বে মানে? যাক, আমার কথা ধরতে পেরেছিস মানেই হলো মাথার স্ক্রুগুলো সব টাইট আছে, একটাও ঢিলে হয়নি। তাহলে এবার লক্ষ্মী মেয়ের মতো গড়গড়িয়ে সবটা বলে দাও দেখি, যে ইদানিং ওই সিস্টার অর্চনা সারাক্ষণ তোর সাথে কি ফুসফুস করতে থাকে। বল সবটা, কিচ্ছু লুকোবি না। কই, কিছু বলেনি তো। দেখ বাপু, ভালোই ভালোই বলে দে, নইলে আমি যদি অর্চনাকে কি চেপে ধরি তাহলে কিন্তু ও পালানোর রাস্তাও খুঁজে পাবে না। এমনিতেই আমি ওই মহিলার নামে অনেক অভিযোগ শুনেছি। একবার শুধু ওই মেট্রন অনিশাদির কানে গিয়ে বিষয়টা তুলে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না, বাকিটা অনিশাদিই করে নেবেন। উষার তখন মনে পড়ে সেই দিনের কথা, যখন উষা ডিউটি সেরে হোস্টেলে ফিরছে। ঠিক এমন সময় সিস্টার অর্চনা উষাকে ডেকে বলেন, উষা, এদিকে একটু শোনো। হ্যাঁ সিস্টার দিদি, বলো। দেখো, আমি যেটা বলবো সেটা বয়সের অভিজ্ঞতা থেকেই বলছি। তুমি তো এখন কিছু বুঝতে পারবে না, সব কিছু খুব সহজ মনে হচ্ছে, চোখে রঙিন চশমা পরে দেখছো, কিন্তু দুনিয়াটা কিন্তু আসলেও এতটা সহজ বা রঙিন নয়। আমি ঠিক বুঝতে পারছি না সিস্টার দিদি, আপনি ঠিক কি বলতে চাইছেন? জানি তো এখন কিছুই বুঝতে পারবে না। দেখো, আমি সিস্টার, এই হাসপাতালে আমাদের একটা মান সম্মান আছে। সেখানে একজন সিস্টার হয়ে তোমার নামে হাসপাতালে এমন দুর্নাম, এমন নোংরামও শুনতে হচ্ছে। ছি 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 ছি, একজন বড় দিদি হিসেবে তোমাকে বোঝানোটা আমার কর্তব্য, তাই বলছি। কি শুনেছো আমার নামে? দেখো, বাতাসে ভাষা কথার তো কোনো চোখ থাকে না, সে যা শোনে তাই রটায়। আমার কানে এলো তুমি আর ডক্টর উদ্ভব নাকি একসাথে আছো, একসাথেই থাকছো। দেখো উষা, ডক্টর উদ্ভব কিন্তু বড়লোক মানুষ। আজকে পূর্বপুরুষের বানানোই হাসপাতাল আছে, আগামীকাল হয়তো অন্য কোথাও চলে যাবে। তুমি হয়তো বুঝতে পারছো না এই বড়লোক ছেলেদের কি মতিগতি হয়। তোমাকে ব্যবহার করবে, তারপর আমের আঁটির মতো চুষে একপাশে ফেলে রেখে চলে যাবে। উষা, সুনাম অর্জন করতে বহু বছর চলে যায়, অথচ দুর্নাম অর্জন করতে 1 মিনিটও সময় লাগে না। এতদিন এত সম্মান অর্জন করলে একটা ক্ষণিকের ভুলের জন্য সবটা যেন জলাঞ্জলি না হয়ে যায়। কথাগুলো মাথায় রেখো। পল্লবীর কাছে সবটা বলে উষা 2 হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই উষা বলে, আমি কি খুব দোষ করে ফেলেছি পল্লবী? ভালোবাসাটা কি এতটাই দোষের? হাসপাতালে গেলেই মনে হচ্ছে সবাই যেন আমাকে নিয়ে হাসাহাসি করছে। উদ্ভবের দিকে তাকালে মনে হচ্ছে আমি তার সাথে অন্যায় করছি। আমার সাথে থেকে আমার জন্য সে দুর্নামের ভাগিদার হচ্ছে। আমি যার সহ্য করতে পারছি না। আমি আমি আর কিছু বলতে পারে না উষা। পল্লবী উষাকে 2 হাতে জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, আর কাঁদে না। আর শোন, হাসপাতালে তোর নামে কিচ্ছু ছড়ায়নি, ওই সব কিছু ওই সিস্টারের মন গড়া কথা। সিস্টার অর্চনার ছেলে 2 বছর আগে মেল নার্সের ব্যাচটায় ভর্তি হয়েছিল, কিন্তু ছেলেটার পড়াশোনা ছাড়া বাকি সব দিকেই ইন্টারেস্ট ছিল বেশি। একদিন নাকি কোন এক সহপাঠিনীর সঙ্গে জোর করে কিছু একটা নোংরা কাজ করতে যায় এবং ধরাও পড়ে। সেই বছরও অল্প কদিনের জন্য ডক্টর উদ্ভব এখানে এসেছিলেন। ব্যাস, হাতে নাতে সিস্টার অর্চনার ছেলের কুকীর্তিটা ডক্টর উদ্ভবই ধরেছিলেন এবং সঙ্গে সঙ্গে ওকে এখান থেকে রাস্টিকেট করা হয়। সেই থেকেই ডক্টর উদ্ভবের ওপর সিস্টার অর্চনার এত ক্ষোভ। আর শোন, ডক্টর উদ্ভবের যদি বদ কোনো উদ্দেশ্য থাকতোই, তাহলে এতদিনে তা তিনি খুব সহজেই পূরণ করে নিতে পারতেন। তুই জানিস কি, ব্যাঙ্গালোরে ডক্টর উদ্ভবদের বিশাল বাড়ি আছে, এই শহরেও বাড়ি আছে, কিন্তু তিনি ডক্টরস কোয়ার্টারেই থাকেন। আমাদের ক্যান্টিনে যে খাবার দেওয়া হয় সেটাই উনি খান, নিজের জন্য অতিরিক্ত কিচ্ছু করেন না। হাসপাতালের স্টাফরা যেভাবে থাকে, যেভাবে খায়, ঠিক সেভাবেই তিনি থাকেন। অথচ তিনি কিন্তু চাইলেই নিজের বাংলোতে গিয়ে থাকতে পারেন, কিন্তু না, তিনি আমাদের আর বাকি হাসপাতালের স্টাফদের মতোই সাধারণ জীবনযাপন করেন। কেন জানিস? কারণ তিনি নিজেকে আমাদের মতোই সাধারণ মানুষ ভাবেন। প্রতি বছর তিনি অল্প কিছু সময়ের জন্য হলেও ডিপিএসে আসতেন। এবারই এতদিন এক নাগাড়ে ছিলেন। আমি তো এটাও শুনেছিলাম যে তিনি আর ফেরত যাবেন না, কিন্তু গতকালই শুনলাম যে ডক্টর উদ্ভব নাকি পাকাপাকিভাবেই বিদেশ চলে যাচ্ছেন, আর কখনো ফিরবেন না। পল্লবীর কাছে কথাগুলো শুনে উষা পুরো চুপ করে যায়। উষার মনে হয় তার আশেপাশে সবকিছু থেমে গেছে,
যাকে একবেলা না দেখলেই উষা উতলা হয়ে ওঠে, তাকে আর কখনো দেখতে পারবে না। উষা তো খুব বেশি কিছু কখনো চায়নি। সে শুধু চেয়েছে যে ডক্টর উদ্ভব যেন শুধু তার সাথে থাকুক, তাকে যেন কখনো দূরে ঠেলে ফেলে না দিক। শুধু এইটুকু নিয়েই তো উষা গোটা জীবন কাটাতে পারে, কারণ এর চেয়ে বেশি কিছু চাওয়ার অধিকার তো তার নেই। সে যে ডক্টর উদ্ভবের যোগ্যই নয়। উষা হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর জুতোটা পরে ঘর থেকে বেরিয়ে গেল। পল্লবী আর তাকে আটকায় না। সে জানে যে উষা কোথায় যাচ্ছে। ডক্টরস কোয়ার্টার এখন মোটামুটি ফাঁকা, কারণ এখন ডিউটি আওয়ার্স চলছে। শিফট চেঞ্জ হওয়ার আরও ঘন্টা দুয়েক সময় বাকি আছে। নিজের রিসেপশনে জিজ্ঞেস করে উষা জানতে পারলো যে উদ্ভব দোতলায় রুম নাম্বার 22-এ থাকে। দ্রুত পায়ে সে দোতলায় উঠে এলো, কিন্তু উপরে এসেই দেখে যে গোটা রুম ফাঁকা, কেউ কোথাও নেই। উষা আর কিছু ভাবতে পারে না। হাঁটু গেড়ে বসে সে কাঁদতে কাঁদতে বলে, উদ্ভব, আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকি যতক্ষণ না আমি ভেতরের কষ্টের শেষ বিন্দুটাও না শেষ হয়ে যায়। তোমার বুকের মাঝে একটু জায়গা দিও আমায়। বিশ্বাস করো, আমার এইটুকু ছাড়া আর কিছুই চাই না। অদ্ভুত, ভারী অদ্ভুত এই অনুভূতি। চোখ কাঁদলেও ঠোঁটে হাসি, কারণ চোখ বন্ধ থাকলেও যে চোখের সামনেই তো তুমি। ভালোবাসি যে, বলতে কোনো লজ্জা নেই। বড্ড ভালোবাসি তোমায় উদ্ভব। তাহলে কথাটা বলতে এত সময় লাগালে কেন? এইটুকু কি তুমি বলতে পারছিলে না উষা? ডক্টর উদ্ভব কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে তা উষা টের পায়নি। উদ্ভবকে সামনে দেখে উষা ছুটে এসে উদ্ভবকে জড়িয়ে ধরে বলে, প্লিজ কোথাও যেও না উদ্ভব, আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি তা নিজেই বুঝতে পারিনি। তোমাকে ছাড়া যে আমি আর কিছুই বুঝি না উদ্ভব। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। এভাবে জড়িয়ে ধরে আগলে রাখলে কেউ কি কোথাও যেতে দিতে পারে উষা? আমিও তো তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে ছেড়ে যে আমিও কোথাও গিয়ে থাকতে পারবো না। আমাকে ঠিক যেভাবে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক সেভাবেই আজীবন জড়িয়ে ধরে রেখো। যাক বাবা, সবটা ঠিকঠাক মিটমাট হলো। এবার আমি একটু শান্তি পেলাম। আর তোমরা এখন নিজেদের মতো সময় কাটাও, তবে রাতে কিন্তু আমাকে একটা বিরিয়ানি ট্রিট দিও। আর ডক্টর উদ্ভব, এখন থেকে কিন্তু আর ওই যমরাজ হয়ে ঘোরাফেরা করলে চলবে না। একটা মিষ্টি মেয়ে কিন্তু এখন আপনার সাথে আছে, তাই একজন মিষ্টি দাদা হয়ে আমাদের সবাইকে সবসময় গাইড করবেন। আমি চললাম, তোমরা এনজয় করো, আর ট্রিটটা যেন মনে থাকে। অবশেষে সব বাধা ভাঙল। যাবতীয় চক্রান্ত আর একরাশ ভুল বোঝাবুঝি পেরিয়ে উদ্ভব আর উষা আজ এক হলো চিরজীবনের জন্যে। যে সম্পর্কের শুরুটা হয়েছিল ভয় আর শাসন দিয়ে, আজ তা পরিণতি পেল সিঁদুরের রাঙা রঙে। সত্যিই তো, সত্যিকারের ভালোবাসা সব ঝড় সামলে ঠিক তার আপন মানুষকে চিনে নেয়। আজকের গল্প ভালোবাসার স্বীকারোক্তি 2.2। গল্পের সূত্রধার আমি রনিত। গল্প পাঠে অচ্যুত, ডাক্তার উদ্ভবের চরিত্রে রনিত, উষার কণ্ঠে পম্পা, পল্লবী, ম্যাম ও অর্চনার চরিত্রে বর্ণালী এবং অনিশার চরিত্রে উর্মিতা।
উদ্ভব আর উষার এই মিষ্টি মিলন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি মন ছুঁয়ে গেলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের জীবনে আসুক এমন কোনো ভালোবাসার বসন্ত। ভালো থাকবেন। শুভরাত্রি।